রাষ্ট্রপতির পদত্যাগ অতঃপর জুলাই অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে। 2 বছর আগে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু রয়ে গিয়েছিলেন তাদের নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই আমার ঠিক বামে রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ওপাশে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম আবদুল্লাহ। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবার দাবি তুলেছিল, এমনকি রাজপথে নিয়ে আন্দোলনও হয়েছে, কিন্তু সে সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই হঠাৎ করে পদত্যাগের প্রয়োজনীয়তা দেখা দিল কেন, কি বলবেন আপনি? সবাইকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, আপনি শুরুতে যে কথা বললেন যে 2 বছর ধরে ফেসিবাদের নিয়োজিত রাষ্ট্রপতি বহাল থাকলো, দায়টা কার? যারা ওই রাষ্ট্রপতিকে মেনে শপথ নিয়েছিল অবশ্যই তাদেরকে আপনি 1 নম্বরে দায়ী করবেন। এর পরবর্তীতে আপনি আমাকে দায়ী করতে পারেন, অন্য জনকে দায়ী করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যারা শপথ নিল তারাই আসলে মূল কালপ্রিট এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, আপনি প্রায়ই বলেন যে 72-এর সংবিধান মানি না, 72-এর সংবিধান ফেসিবাদী সংবিধান। আমার প্রশ্ন হলো, সেই ফেসিবাদী সংবিধান মেনে আপনারা কেন শপথ নিলেন? তার মানে গণঅভ্যুত্থানের পরে 2024 সালের 8 আগস্ট থেকে বাংলাদেশে আবারও 72-এর সংবিধানের ধারাবাহিকতা সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমি বলতেই পারি যে নতুনভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তাকে এক প্রকার বৈধতা দিল অন্তর্বর্তীকালীন সরকার। নাহিদ ইসলামরা এখন বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে গ্রেপ্তার করতে হবে। সংবিধান কি বলছে? যে সংবিধানকে নতুনভাবে জাতির সামনে স্বীকৃতি দেওয়া হলো, সেই সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি থাকবেন তার নামে তার রাষ্ট্রীয় কাজের জন্য মামলা করা যাবে না, জেলে নেওয়া যাবে না। হ্যাঁ, তিনি ব্যক্তিগতভাবে দায়মুক্তি দেওয়া আছে। তাকে জেলে নেওয়া যাবে কখন? যখন তিনি কোনো অপরাধে জড়িয়ে পড়বেন। যেমন একজন রাষ্ট্রপতি হয়ে তার বাসার কাজের ছেলে বা মেয়েকে তিনি মেরে ফেললেন, এটা কিন্তু ভিন্ন বিষয়। দেখেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল, কিন্তু সংবিধান নানানভাবে নানান প্রক্রিয়ায় পরিবর্তন করে, অর্থাৎ একটা বৈধ সিস্টেমকে নানান ফাঁকফোকর দিয়ে আসলে তিনি অবৈধ সিস্টেমকে তিনি আসলে বৈধ করার অপচেষ্টা করেছিলেন। তো যাই হোক, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতিকে মেনেই নিয়েছিল, সুতরাং সংবিধানে যেহেতু তার দায় মুক্তি দেয়া আছে, কোনোভাবে আসলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর নয়। এখন আমি মনে করি, যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপরে এদেশের মানুষের ক্ষোভ ছিল এবং সকল দলের এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষের সকল জনগণের অস্বস্তি ছিল, অসন্তুষ্টি ছিল, সুতরাং এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে নাহিদ ইসলামরা অপরাধ করেছিল। আমি মনে করি এখন নাহিদ ইসলামদের উচিত হবে তাদের এই ভুলের জন্য, অপরাধের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা, যে তাদের কারণেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কোনো বিচার করা যাচ্ছে না। এই দায় আমি আর কাউকে দিতে চাই না। আচ্ছা দেখেন, রাষ্ট্রপতির হাতে আপনি শপথ নিলেন, আপনি মধু খেলেন, এখন বলছেন যে মধু তো খাই নাই, বিষ খেয়েছি। তো বিষ আপনি খেয়ে ভুল করেছেন, তার প্রতিক্রিয়া তো আপনি পরবর্তীতে দেখাইতে পারেন না, তাই না? তো আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে এই ভুল হয়েছিল। পরবর্তীতে বিএনপির আসলে কিছুই করার ছিল না, কারণ যদি 7-8 বা 1 বছর পরে তারা যে দাবি তুলল, ওই সময় যদি বিএনপি তাদের দাবির সাথে সুর মেলাতো, সেক্ষেত্রে রাষ্ট্রে আরেকটি সংকট যে নেমে আসতো না, তা নিশ্চয়তা কি, তাই না? আরেকটি সংকট নেমে আসতো। আর দ্বিতীয়ত হলো, ওই সময় সম্ভবত আরেকটি চক্রান্ত ছিল। সেটি হলো, যেহেতু আমরা শুনেছিলাম যে প্রধান উপদেষ্টাকে 5 বছর রাখতে হবে, তাই না? প্রধান উপদেষ্টাকে যদি 5 বছর রাখতে হয়, তাহলে একজন জামাতি রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। তার মানে এই রাষ্ট্রপতি তো তাও নির্বাচন দিয়েছে। যদি জামাত এবং এনসিপির পরামর্শে কোনো রাষ্ট্রপতি নতুনভাবে বাংলাদেশে নিয়োগ পেত, আমার কাছে মনে হয় বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো 2026 সালের, এই নির্বাচনটা হতো না। তো এই চক্রান্ত মোটামুটি বিএনপি সহ যারা যুগপৎ আন্দোলনে ছিল তারা বুঝতে পেরেছিল, যে কারণে বলেছিল আপনারা যে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, আপনারা তো ভুল করে ফেলিয়েছেন, এই ভুলের খেসারত আমরা দিতে পারি না। জি, অসংখ্য ধন্যবাদ এম আবদুল্লাহ, কি বলবেন আপনি?
হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দিল কেন? প্রয়োজনীয়তা দেখা দিল কেন, এটা সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমিও জানি, রাশেদ খানও জানেন। দেখেন, শাহাবুদ্দিন চুপ্পুকে, প্রথম কথা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি। তিনি আজকেও কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছিলেন যে তার কতবার বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়েছিল, শেখ হাসিনা তাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে, হৃদয়ের মণিকোঠায় শেখ হাসিনা তাকে কিভাবে রেখেছেন, এসব বর্ণনা তিনি দিয়েছেন। এবং আপনার স্মরণ আছে যে তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সালাম করার জন্য আমি যখন গিয়েছিলাম, তিনি আমাকে সালাম করতে দিচ্ছিলেন না। আমি 3 বার গিয়েছি, তিনি আমাকে সালাম করতে দেন নাই। আমি তখন বুঝতে পারি না, আমি ভেবেছিলাম যে তিনি আমাকে অপছন্দ করছেন, কিন্তু এখন বুঝতে পারলাম তিনি আমাকে সালাম করতে দিতে, যেহেতু তিনি আমাকে রাষ্ট্রপতি হিসেবে তার মনে গেঁথে নিয়েছেন, এই কারণে আমাকে সালাম করতে দিতে বিব্রত হয়েছে। তো যিনি একজন ব্যক্তি, যিনি পা ছুঁয়ে সালাম করা, কদম বুচি করার মাধ্যমে পদবি বাগানোর যার কৌশল, এবং আমরা দেখেছি তার যে দুদকে যাওয়া, এসালমের হয়ে ইসলামী ব্যাংক দখলে জড়িত থাকা, এবং আরও ব্যাংকের সাথে, বিভিন্ন ব্যাংকের সাথে তিনি এনআরবি ব্যাংকের সাথে দায়িত্ব পালন করেছেন। তো এই যে একজন লোক, এবং যিনি নিজেকে ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, আওয়ামী লীগের নির্বাচন কমিটির সদস্য ছিলেন, এরকম একজন লোককে সেই বঙ্গভবনের মতো স্পর্শকাতর চেয়ারে রেখে কোনো সরকারি, কোনো গণতান্ত্রিক সরকারই এক মুহূর্তের জন্য স্বস্তি বোধ করতে পারে না। এটা হল রিয়ালিটি। যদিও একটা মানে গ্রহণযোগ্য কারণেই আমি মনে করি 2 বছর তাকে রাখতে হয়েছে, এই কারণে যেহেতু একটা আমরা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে, সেখান থেকে একটি নির্বাচিত সরকারে উত্তরণ জরুরি ছিল। আর নির্বাচিত পার্লামেন্ট ছাড়া নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করারও সাংবিধানিক যে পন্থা সেটা ছিল না। এই জায়গাটাতে বিএনপি আগে থেকেই অবস্থান নিয়েছিল যে নির্বাচিত একটা সংসদ আসা পর্যন্ত আমাদের নতুন সংকট থেকে বাইরে থাকার জন্য তাকে বহাল রাখাই আমাদের কাছে মন্দের ভালো। এটা যে ভালো হিসেবে বিএনপি তাকে সাপোর্ট করে টিকিয়ে রেখেছে বা সমর্থন দিয়েছিল অন্তর্বর্তী সময়ে, তা না, এটা মন্দের ভালো হিসেবে। কারণ তখন যদি এই রাষ্ট্রপতির অপসারণ করতো, তখন ওইটা নিয়ে আরেকটি নতুন সংকট, কিভাবে আরেকজন রাষ্ট্রপতিকে সেখানে, কারণ তখন স্পিকারও ছিলেন না, স্পিকার ছিলেন সেখানে, গায়েব ছিলেন স্পিকার, আমরা জানি শিরিন শারমিন চৌধুরী গায়েব ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত। তো সেরকম পরিস্থিতিতে তাকে টিকে গেছেন তিনি। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে তার কিন্তু সেই দিল্লিতে পলাতক যে প্রধানমন্ত্রী, সাবেক স্বঘোষিত প্রধানমন্ত্রী বলবো, কারণ ওইসব পার্লামেন্ট সবই ছিল অবৈধ, নিজেরা এমপি ঘোষণা করেছেন, নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশকে লুটপাট করেছেন। তো সেই প্রধানমন্ত্রী তার আনুগত্যের জায়গাটা কিন্তু তার যে ছিট ধরে নাই, এটা বোঝা গেছে। কারণ দেখা গেছে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যখন গেছেন, সেখানে আমাদের কাছে গোয়েন্দা সূত্রে যে তথ্য আমরা পেয়েছিলাম সেই অনুযায়ী তিনি যে হোটেলটাতে, মূল যে হোটেলটাতে তিনি উঠেছিলেন, সেই হোটেল থেকে 2-3 দিনের জন্য চিকিৎসার প্রাথমিক পর্যায় শেষে 2-3 দিনের জন্য আরেকটি ছোট হোটেলে তিনি গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের কিছু সেখানকার প্রভাবশালী নেতার সাথে তার সাক্ষাৎ হয়, এবং সেই আওয়ামী লীগ নেতাদেরই একজনের ফোনে একজন নেতা তাকে দিল্লিতে সেই শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেয়। কি কথা হয়েছে সেটা জানার সুযোগ হয় নাই, কিন্তু সেখানকার যে মিশন, বাংলাদেশ মিশন সহ সংশ্লিষ্ট সেখানে যে সূত্রগুলো আছে, তার বরাতে গোয়েন্দারা তার ব্যাপারে সতর্ক করেছে। এবং তিনি চিকিৎসার জন্য গিয়ে সেখানে আপনারা দেখেন যে তিনি শপিংয়ে গেছেন, মার্কেটে গেছেন, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো সেটা দেখেছে। এটাও সরকার ভালোভাবে নেয় নাই, কারণ তার গুরুতর অসুস্থতার কথা শুনেই কিন্তু সরকার তাকে বাইরে যেতে দিয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারও দেয় নাই। তো সরকারের এই উদারতার সুযোগ নিয়ে তিনি কিন্তু সেখানে উদারতার এই সুযোগটাকে তিনি অপব্যবহার করেছেন। এই অপব্যবহার করার কারণেই কিন্তু সরকারের সাথে তার একটি দূরত্বের জায়গা তৈরি হয়। এবং আপনি লক্ষ্য করবেন যে লন্ডন থেকে ফেরার পরে আর প্রধানমন্ত্রীর সাথে তার আর কোনো সাক্ষাৎ হয় নাই। ইভেন তিনি যখন পার্লামেন্টে ভাষণ দিতে গেলেন, সেখানে 2-3 ঘন্টা পার্লামেন্ট ভবনে ছিলেন, প্রধানমন্ত্রী তো দূরে থাক, কোনো একজন এমপিও তার সাথে, কোনো কর্মকর্তাও তার সাথে সাক্ষাৎ করতে যায় নাই, কারণ তার আগেই গোয়েন্দা
রিপোর্টে তার ব্যাপারে সজাগ থাকার জন্য নানান ধরনের বিষয় এসেছিল। এবং যার পরিণতিতে সাধারণত আপনি জানেন যে আপনি সাংবাদিকতা করেছেন যে একজন সরকার প্রধান যখন বিদেশে সফর করে আসেন, বাইলেটারাল ট্যুর করে আসেন, তারপরে কিন্তু প্রধান প্রেসিডেন্টের সাথে একটা সৌজন্য সাক্ষাতের একটা বিষয় আছে, রেওয়াজ আছে। রেওয়াজ না, এটা অনেকটা ম্যান্ডেটরির মতোই। কিন্তু সেটাও কিন্তু তারেক রহমান চীন সফর করে এসেছেন, মালয়েশিয়া সফর করে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে যান নাই। এই সব কিছু মিলিয়ে আপনি লক্ষ্য করবেন যে সরকারের সাথে একটা শীতল সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। এরই মধ্যে পতিত সেই সরকার প্রধান শেখ হাসিনা ঘোষণা করলেন যে ডিসেম্বরে তিনি দেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এই জায়গাটাতে একটা নতুন ঝুঁকির জায়গা তৈরি হয়েছে। কারণ আমি বিশ্বাস করি একজন সংবাদকর্মী হিসেবে তার এটা স্ট্যান্ডবাজি, স্রেফ দেশে আসবেন না, তার সেই সাহস তার নাই। যিনি পালিয়ে যান তিনি দেশে আসার জন্য তো পালিয়ে যান না, তিনি অনুকূল সময় ছাড়া, সেই ধরনের আরেকটি অভ্যুত্থান, আরেকটি বড় ধরনের অনুকূল পরিবেশ ছাড়া তার আসার কোনোই সম্ভাবনা নাই। তারপরও এই জায়গাটাতে যেহেতু একটা রাষ্ট্র চালাতে গেলে, সরকার চালাতে গেলে জিরো রিস্কে থাকতে হয়, সেই জায়গাটাতে তিনি ধরুন কথার কথা বিতর্কের স্বার্থে আমি বলছি যে চলে আসলেন শেখ হাসিনা কোনো না কোনোভাবে, আসার পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া, তার যে ফাঁসির দণ্ড আছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। এবং তিনি রাষ্ট্রপতি একই সঙ্গে কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং স্বাভাবিকভাবে তার কমান্ড কিন্তু সশস্ত্র বাহিনীর উপর থাকে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি এক করেন তাহলে দেখবেন যে কোনো সরকার এ ধরনের একজন ফ্যাসিস্টের সহযোগীকে এ ধরনের একটি স্পর্শকাতর চেয়ারে রেখে স্বস্তিতে থাকবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। সেটি নিশ্চয়ই কোনোভাবে তার কাছে সেই সিগন্যালটা যাওয়ার পরে বা সে ধরনের একটি অবস্থা এবং সার্বিক যে আমি বললাম যে দেখা সাক্ষাৎ এই সময়টাতে হয় নাই, এই সব কিছু মিলিয়েই তার বিদায়টা অত্যাবশ্যক হয়ে পড়েছিল এবং সেভাবেই তাকে বিদায় নিতে হয়েছে। এবং বিদায়ের পরও তিনি, আপনি আরো যে বিষয়গুলো বিচার এবং বিচারের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে এরপরে আমরা আলোচনা করব। রাশেদ খান, আপনি একটা শব্দ বলেছেন যে দেশের মানুষ চুপ্পুর উপরে ক্ষুব্ধ ছিল। জি। আর এম আব্দুল্লাহ বলছেন অস্বস্তি থেকেই তাকে আসলে কার্যত সরানো হয়েছে, এতদিন তাকে রাখা হয়েছে মন্দের ভালো হিসাবে। কি বলবেন আপনি? দেখেন, রাষ্ট্রপতির পদত্যাগের পরে দেশে তো শান্তি বিরাজ করছে। অর্থাৎ অনেকে বলার চেষ্টা করছিল যে রাষ্ট্রপতিকে আসলে সরিয়ে দেওয়া বলেন বা তিনি পদত্যাগ করবেন, এই বিষয়গুলো এত সহজ নয়, খুব কঠিন। তো এটিকে আমি বিএনপি সরকারের একটি সফলতা হিসেবে দেখি যে ফেসিবাদের দোসর রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন, এরপরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। মানে রাষ্ট্র বিএনপি সরকারের নিয়ন্ত্রণে আছে এবং বিএনপি সরকার সমস্ত জায়গায় যেখানে যেখানে ফেসিবাদের নিয়ন্ত্রণ ছিল সেই জায়গাগুলো থেকে ফেসিবাদকে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপি সরকারের পতনের জন্য প্রতিনিয়ত হুমকি আসতেছে। কে আবার হুমকি দিতেছে? আজকে দেখলাম যে অলি আহমদ, চেয়ারম্যান এলডিবি, ডাক্তার শফিকুর রহমান, মৌলানা মামুনুল হক ও নাহিদ ইসলাম এক হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে আপনার সরকার টিকে থাকতে পারবে না। সিলেটের 11 দলের জি, আজকে তিনি এই হুমকি দিয়েছেন। তো এক হয়ে তো সিদ্ধান্ত নিচ্ছে, তাই না? আপনি যদি আপনার ক্ষমতা থাকে আগামীকাল সরকার ফেলিয়ে দেন। দেখেন, কর্নেল অলি আহমেদ একজন সিনিয়র মানুষ, শ্রদ্ধা করি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যুদ্ধ করেছেন, তার ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি এখন বিএনপি সরকারকে ফেলিয়ে দেওয়ার হুমকি দিবেন আর আমরা বসে বসে ললিপপ চুষব। এটি তো হয় না। বিএনপির কাছে আপনি আপনার দলের সক্ষমতা থেকে আপনি বেশি আসন চেয়েছিলেন। এখন বিএনপি দেখলো যে এত বেশি আসন দিলে আসলে সবগুলো আসনে জামাত পাশ করবে, কারণ আপনার যারা প্রার্থী বা ক্যান্ডিডেট তারা দুর্বল। তাহলে বিএনপি কি জামাতের হাতে আসন তুলে দেওয়ার জন্য অধিকাশন দেবে? এবং জামাতের সাথে তার সখ্যতা ছিল, এটা বিএনপি জানতো, সেটাই তো হয়েছে। অর্থাৎ বিএনপির যে মানে অ্যাজাম্পশন সেটা আসলে মিথ্যা ছিল না। এই অ্যাজাম্পশন সত্য হয়েছে। অলি সাহেব তিনি জামাতের ঘাড়ে ভর করেছেন, এখন তিনি জামাতের রাহবার হয়েছেন, মানে জামাতের আমিরের থেকে এখন জামাতের বড় আমির কর্নেল অলি সাহেব। তার বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় যে 11 দলীয় জামাত জোটকে মূলত তিনিই নেতৃত্ব দিচ্ছেন।
কিন্তু এলডিপির নাম কোথাও নাই। তিনি ব্যক্তি হিসেবে অনেক বড় নেতা। দেখেন আমরা যে সময় মানে যুগপৎ আন্দোলন করেছি বিএনপির নেতৃত্বে, আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, কর্নেল অলি আহমেদকে একটি দিনের জন্য রাজপথে দেখি নাই, আমি নিজে দেখি নাই। আমি জানি না আব্দুল্লাহ ভাই দেখেছেন কিনা, আমি একদিনের জন্য দেখি নাই। তিনি কখনোই আসেননি। হ্যাঁ, তার দলের নেতাকর্মীরা তার ছবি সহ ব্যানার নিয়ে এসেছিল, কিন্তু তিনি আসেন নাই। অর্থাৎ কর্মীরা মার খাক আর আমি ঘরে বসে শুধু লেকচার দিব, তাই না? এই কর্নেল অলি সাহেব নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে একজন ব্যক্তি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে, মাসুদ সম্ভবত তার নাম। ভাই নামটা কি আপনার পুরোটা খেয়াল আছে? মাসুদ নামের একজন ব্যক্তি, তিনি অ্যারেস্ট হয়েছিলেন। বিভিন্ন সময় সরকার পতনের ছক তৈরি করত এবং সেই আপনার মাসুদ করিম, এক্স্যাক্টলি সেই মাসুদ করিম আপনার ফান্ড দিত এবং সেই ফান্ড কর্নেল অলি সাহেবও ভোগ করত। তিনি একবার প্রথম আলো পত্রিকায় তাকে নিয়ে নিউজ হয়নি, হয়েছে না? তো গোয়েন্দা সংস্থার পাতানো ফাঁদে তো এই কর্নেল অলি সাহেব পা দিয়েছিল। তারা তো কখনোই হাসিনার পতনের জন্য সরাসরি তিনি রাজপথে নেমে আন্দোলন করেননি। তিনি বিএনপির জোটের সাথে মানে নামমাত্র ছিলেন। এখন তিনি বিএনপি সরকারের পতনের হুমকি দিচ্ছেন। আমি জাস্ট এতটুকু বলতে চাই, যদি আপনার সক্ষমতা থাকে আগামীকাল বিএনপি সরকারকে ফেলিয়ে দেন এবং জামাত এবং কর্নেল অলি সাহেবরা, এনসিপি নেতৃবৃন্দরা তারা সরকার গঠন করুক। দেখেন, সক্ষমতা থাকলে আসলে কেউ এইভাবে চিল্লানি দেয় না। সক্ষমতা যদি প্রকৃতপক্ষে থাকে, আমাদের বিরোধী দলের অবস্থা হয়েছে যে মানুষ তো তাদেরকে বিরোধী দল হিসেবে মানতেছে না, কারণ দেখতেছে যে তারা একদিকে বিরোধী দলের এমপি হয়ে সরকারি দলের এমপিদের মতন সমান সুযোগ সুবিধা চাই। কেউ বলছে আমার গাড়ি লাগবে, কেউ বলছে যে আমার অফিস দেন, কেউ বলছে যে মাননীয় স্পিকার আমাকে পর্দা দেন, কেউ বলছে যে মাননীয় স্পিকার আমার বাসায় ওভেন নাই, কেউ বলছে যে আমাকে ওয়াশিং মেশিন দেন। আবার কারোর বাবা মুক্তিযুদ্ধের সময় নাকি শহীদ হয়ে গেছে, পরবর্তীতে দেখা গেল তার জন্মই হয়েছে স্বাধীনতার 10 বছর পরে। মানে এই যে ভেলকিবাজি, এবং কারো কারো তো মানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের বয়স হয়নি, হ্যাঁ, এরকম নাবালিকা নিয়ে বিভিন্ন বাংলা হোটেলে গিয়ে ফুর্তি করতেছে, লিফটের মধ্যে ঢুকে অপকর্ম করতেছে, এমনকি বেঞ্চের উপরে মানে যেখানে সেখানে বসে একজন দেখেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। বাংলাদেশের কোনো আইনে প্রাপ্তবয়স্ক একজন নারী পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে কোনো ধরনের মানে ঘটনা ঘটিয়ে থাকে, ওটার জন্য কিন্তু বিচার করা যায় না, তাই না? ওইটা নিয়ে কিন্তু খুব বেশি সমালোচনা মানুষ করে না। কিন্তু যে সময় নাবালিকা 16 বছরের একজন শিশু, আমি শিশুই বলবো তাকে, তার বাবাকে দিয়ে মিথ্যা বলালেন, আপনার স্ত্রীকে দিয়ে আপনি মিথ্যা বলালেন, আপনি কাজের কাছে বললেন যে আমি বিয়ে তো আসলে আগেই করেছিলাম, হ্যাঁ, আপনি মিথ্যা তারিখ দিয়ে আপনি কি করলেন? আপনি মিথ্যা তারিখ দিয়ে আপনি কাবিননামা তৈরি করলেন। এই যে ভণ্ডামি প্রতারণা, জামাত ইসলামের ভণ্ডামি প্রতারণা মানুষের কাছে এখন স্পষ্ট। এই জামাতের ফাঁদে পা দিয়েছে আমাদের নতুন বন্দোবস্তের রাজনীতি যারা করতে চায় সেই এনসিপি। এখন আমরা লক্ষ্য করছি যে জামাতের ফাঁদে পা দিয়ে এনসিপির রাজনীতি হয়ে গেছে নতুন বন্দোবস্তের রাজনীতি। তো এই বিরোধী দলের উপরে মানুষের ন্যূনতম আস্থা নাই, যে কারণে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নাই। জামাতের যারা অন্ধভক্ত, যারা জামাত করে, যারা শিবির করে, শুধুমাত্র তারাই যাচ্ছে। আপনি দেখেছেন নিশ্চয়ই, আপনার মনে থাকবে যে আওয়ামী লীগের সময়ে বিএনপির যে বিভাগীয় সমাবেশ, সেখানে মানুষ সাইকেল চালিয়ে সেই সমাবেশে গিয়েছে, ট্রলারে করে গিয়েছে, ট্রাকে করে এসেছে, ভ্যানে করে গিয়েছে, পায়ে হেঁটে গিয়েছে। সেখানে ওই সমাবেশে যাওয়ার আগে যখন বাসা থেকে বের হয়েছে, জানে যে হোটেলে খেতে পারবে না, যে কারণে বাসা থেকে গুড় এবং মুড়ি নিয়ে সিরা নিয়ে গিয়েছে। তো এরকম কোনো দৃশ্য আছে? দেখেন, এরকম কোনো যদি আপনি পরীক্ষা না দিতে পারেন, আপনার নেতাকর্মীরা যদি এরকম সংগ্রাম না করে, আপনি কিভাবে সরকারি দলের পতন ঘটাবেন? যথার্থ। 1 মিনিটে শেষ করি। তো আমার মূল কথা হলো যে বর্তমানে যারা বিরোধী দল, তারা আসলে ঘটনাচক্রে বিরোধী দল। জনগণ তাদেরকে বিরোধী দল হিসেবে মানতেছে না, এই জন্য প্রতিদিন গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। দেখেন, এই জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে কোনো আন্দোলন অতীতেও সফল হয়নি, এখনো সফল হবে না। গণঅভ্যুত্থান তো অনেক দূরের জিনিস, তাই না? নাহিদ ইসলাম নিজেই বলেছিল যে বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সুতরাং জামাতের নেতৃত্ব তো আগেই ফেল করেছে এই বাংলাদেশে। তাহলে নতুনভাবে কিভাবে জামাতের নেতৃত্ব মেনে মানুষ আন্দোলনে অংশ নিবে? সুতরাং আমি এনসিপিকে বলবো যে সময় আছে ভাই, নিজেদেরকে তৈরি করেন, আপনাদের অনেক সম্ভাবনা আছে। জামাতের সাথে যারাই গিয়েছে, মানে জামাতের নেতৃত্ব মেনে, হ্যাঁ, জামাত কারোর সাথে গিয়েছে সেটা ভিন্ন বিষয়। যেমন বিএনপির সাথে একসময় সুবিধা ভোগ করার জন্য বিএনপির সাথে গিয়েছিল, এরশাদের সাথে গিয়েছে, পাকিস্তানের মানে কি বলবো, তারা তো পাকিস্তানের দোসর ছিল, এখনো তো আছে। তারা তো মানে ভারত ভাগ হোক
এইটাও তারা চায়নি। অর্থাৎ ইতিহাস বলে, এমনকি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তারা মধু খেয়েছিল। ইতিহাস বলে, ইন্টারিমের কথা তো বললামই না এই সময়ই। অর্থাৎ জামাত ইসলাম সবসময় ক্ষমতাসীনদের সাথেই আসলে মিশে থাকতে চায়, তাদের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয় না। এখনো তারা এই সরকারের কাছ থেকে সমান সুযোগ সুবিধা চায়। আপনি সরকারের কাছ থেকে প্রটোকল নেবেন, জামাতের আমির গিয়েছে কি পুলিশের প্রটোকলে, নাহিদ ইসলাম গিয়েছে পুলিশের প্রটোকলে, এগলি সাহেব গিয়েছে পুলিশের নিরাপত্তায়, তাদের নেতারা গিয়েছে ওইখানে গিয়েছে পুলিশের নিরাপত্তায়। আপনি পুলিশের নিরাপত্তায় বাংলাদেশে গণঅভ্যুত্থান করবেন, মানুষ এটা বিশ্বাস করে না। মানুষ যেহেতু বিরোধী দল হিসেবে তাদেরকে মানতেছে না, এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। এই গণঅভ্যুত্থানের হুমকি দিয়ে বিএনপি সরকারের কিচ্ছু ছাড়া যাবে না। অসংখ্য ধন্যবাদ। এম আব্দুল্লাহ, আপনি যদি একটু বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু করতে পারেনি কেউ, এইসব হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না। রাজপথের কর্মসূচির কথা কিন্তু আমরা এরই মধ্যে শুনতে পাচ্ছি, মানে পদধ্বনি, এই রাষ্ট্রপতির পদত্যাগ, তার বিচার চেয়ে রাজপথে কর্মসূচি আসছে, এরকম বিষয়েও তথ্য রয়েছে। সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন? এখন আপনি কি প্রশ্ন করলেন, রাশেদ খান কি এতক্ষণ বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কি না। যাই হোক, আমি সেদিকে না যাই, আমাকে যেটা প্রশ্ন করেছেন আমি সেটার মধ্যেই থাকি। প্রথম কথা হলো, এই ফেসিবাদের দোসর রাষ্ট্রপতির অপসারণ হলে কি রাজপথ উত্তাল হওয়ার কোনো কারণ ছিল নাকি? কে করবে উত্তাল? কি শেখ হাসিনার লোকজন? কোথায় তারা? সেরকম কোনো ধারণা, সে কোনো অলিক কল্পনা আপনারা কোত্থেকে আবিষ্কার করলেন সেটা আমি বুঝতে পারলাম না। কেন তার চুপ্পুর জন্য কে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আপনাদের আশঙ্কা ছিল, এটাও আমি বুঝতে পারলাম না, আমার বোধগম্য না। চুপ্পু একজন মানে কৃতদাস হিসেবে, শেখ হাসিনার কৃতদাস হিসেবে তার সাথে থেকে তার পদ্মা সেতু কেলেঙ্কারিকে হালাল করে সেখান থেকে দুর্নীতির ক্লিন সার্টিফিকেট দিয়ে সেই সৈয়দ আবুল হোসেনের কাছ থেকে কত টাকা নিয়েছেন, এখন এগুলো অনুসন্ধান করার সময়। তার ইসলামী ব্যাংক দখল করে সালমের একটা কোম্পানির শেয়ার নিয়ে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ডাইরেক্টর হয়ে সেখান থেকে কত টাকা লুটপাটের, যে প্রায় 70-80 হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ইসলামী ব্যাংক থেকে, তার কত অংশ চুপ্পু সেই আরব আমিরাতে, দুবাইতে তার বাড়ি ফ্ল্যাটে বিনিয়োগ করেছেন, মালয়েশিয়াতে বিনিয়োগ করেছেন, এগুলো তদন্ত নিয়ে দাবি উঠা, এটা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমিও করতে রাজি আছি। কারণ এই ধরনের এই দাবির জন্য মাঠে কেউ যদি নামে সেটার প্রতি আমার সমর্থন থাকবে। এতে কোনো দোষের কিছু তো আমি দেখি না। লুটপাটের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যারা লুটপাটের সাথে জড়িত ছিল, লুটপাটের অন্যতম হোতা হচ্ছেন এই চুপ্পু, ইসলামী ব্যাংকের বিশেষ করে, এবং শুধু ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংকের দায়িত্ব পালন করলে সেখানে নানান কেলেঙ্কারির কথা আছে। দুদকে থাকাকালে দুদকে কি করেছে সেখানে, এগুলো আপনি সাংবাদিক হিসেবে আপনি জানেন। তো এই জাতীয় আন্দোলন যদি গড়ে উঠে, কেউ যদি এই দাবিতে মাঠে নামে, সেই দাবিতে আমি কোনো অন্যায়ের তো কিছু দেখি না। সেটার প্রতি আমার নৈতিক, রাস্তায় নেমে তাদের সাথে স্লোগান না দিতে পারলেও নৈতিক সমর্থন এবং থাকবে, এবং আমি লেখালেখিতে আমি সে দাবি আমিও করে আসছি। আগামীকাল হয়তো আমার একটা পোস্ট দেখবেন, সেখানেও আমি এই বিষয়গুলোকে উত্থাপন করছি। তো সুতরাং আপনি এই চুপ্পুর পক্ষে কেউ অবস্থান নিয়ে রাস্তায় নামবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই প্রশ্নটা আসছে কেন? বিচার দাবিতে তো ন্যায্যতা, আমি মনে করি ন্যায্য এটা। যে কথাটি রাশেদ খান যে কথাটি শুরুতে বলেছেন, যে চুপ্পুর একটা সংবিধানে তাকে একটা দায় মুক্তি দেয়া আছে, সেটা তো রাষ্ট্রপতি হিসেবে যেসব কাজ করেছে তার জন্য দায় মুক্তি দেয়া আছে। আর আমি এতক্ষণ যা বললাম এগুলো তো কোনোটাই রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত না। এই অপকর্মগুলো আগে করা, আপনি যদি এখন থেকে 14 বছর আগে, 15 বছর আগে, যদি 20 বছর আগে, 25 বছর আগের দুর্নীতি তদন্ত করে যদি বিচার হতে পারে, তাহলে চুপ্পুর রাষ্ট্রপতি হওয়ার আগে 23 সালে রাষ্ট্রপতি হয়েছে, তার আগে 2012-13 সালে, 14 সালে দুদকে ছিল, তারপরে ইসলামী ব্যাংক দখল করেছে 17 সালে, তারপরে অন্যান্য জায়গায় যে দায়িত্ব পালন করছে, সেখানে যে দুর্নীতি লুটপাট করেছে সেটার বিচার হইতে পারবে না, সেটার বিচারের দাবি জানানো যাবে না, এটা কেমন কথা? আমি তো বুঝতে পারছি না। দায় মুক্তি তো ওই সময়টুকু, রাষ্ট্রপতি হিসেবে সেটা তো আমরাও চাই। দায় মুক্তি তাকে দিয়ে, যে এই জুলাই অভ্যুত্থানের পরে যতগুলো কাজ তার হাত দিয়ে হয়েছে, এটার দায় মুক্তি তো অবশ্যই তার আছে। এগুলা নিয়ে শেখ হাসিনা যদি কখনো অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে যদি কখনো ক্ষমতার চৌহদ দিতে ঢুকতে পারেন, আর তখন যদি এইগুলা নিয়ে বিচার করতে চায়, সেটা শেখ হাসিনা পারবে না, কারণ সেই জায়গাটাতে দায় মুক্তি দেওয়া আছে। শেখ হাসিনা তখন এসে বলতে পারো না, এই বেটা চুপ্পু, তুমি আমার সাথে বেইমানি করে তুমি কেন অমুককে শপথ পাঠ করাইলা, তুমি কেন তারেক রহমান শপথ পাঠ করলা, তুমি কেন ইউনূসকে পাঠ করাইলা, তুমি কেন অমুককে পাঠ, এই জায়গাটাতে তাকে জবাবদিহি করা যাবে না। কিন্তু তার লুটপাট, ব্যাংক লুটের বিচার করা যাবে না, সেটা তো কোনো তার দায় মুক্তি দেয়া নাই। এবং এম আব্দুল্লাহর বক্তব্য শুনছিলাম। এবার প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান, আবার ফিরবো আপনার কাছে। আপনি মনে হয় আব্দুল্লাহ যখন বলছিলেন, আপনার একটা বক্তব্য ছিল, যে আপনার বক্তব্য যে আলোকে আপনি বলেছেন, একটু মনে হয়
আমি যেটি বুঝিয়েছি যে পতিত স্বৈরাচারের লোকজন তারা আস্ফলন করতে পারে নাই। অনেকে অনেক ধরনের চিন্তার মধ্যে ছিল যে আসলে পতিত স্বৈরাচারের লোকজন এক ধরনের আস্ফলন করবে, এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করলো এই বিষয়কে নিয়ে, বা তাকে পদত্যাগ যাতে না করে এই জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে, আমি সেটি বুঝিয়েছি। এমন না যে আমাদের অপোজিশনে যারা আছে তারা আন্দোলন করতে পারে না, সেটি বুঝিয়েছি। তো যাই হোক, ভাই হয়তো তার মতন বুঝছে, আই থিঙ্ক আমি বলার পরে এখন তিনি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত আমি যেটি বলেছি যে আমি কিন্তু এই কথাই বলেছি যে এই যে ইন্টারিমের সময় সে যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলো, তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না, আমি সেটি বলেছি। আচ্ছা, তার অতীতের অপকর্মগুলো সেটি নিয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকারের দায়িত্ব ছিল বিচার করা, তারা কেন করলো না? মানে জামাত এখন বিএনপিকে দিয়ে বিচার করাইতে চায়, তাহলে জামাতের যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে দিয়ে তো বিচার করাইতে আরও বেশি সহজ হতো। মানে দায় নিজেরা নিবে না, অন্যের উপরে দায় দিবে, এই তো ধান্দা জামাতের, তাই না? আমি সেটাই বুঝিয়েছি, আই থিঙ্ক ভাই বুঝছে। তা আমার কথা হলো যে হ্যাঁ, তার অনেক অপরাধ আছে, সেটি আমিও স্বীকার করি, আপনিও স্বীকার করেন। মনে করেন রাষ্ট্রপতি একজন মানে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মাফ করে দিল, ক্ষমা করে দিল, তার অনেক বড় অপরাধ, তিনি মার্ডার করেছিলেন মনে করেন, তাহলে এরপরে কি আবার অন্য কোনো সরকার এসে তার বিচার করে বা করা যায়? ঠিক বিষয়টা এরকম হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্রপতির নতুন বৈধতা দেওয়ার কারণে এখন অন্যান্য অপরাধ নিয়ে আসলে বিচার করাটা কঠিন হয়ে গেছে। সমস্যা আসলে এখানে, আমি আসলে এই বাস্তবতা বোঝাতে চেয়েছি, ভাই সেই বাস্তবতা হয়তো বুঝতে পারেননি, এই জন্য তিনি বললেন যে আমি কেন এই কথাগুলো বললাম। দ্বিতীয়ত, আমি কর্নেল অলি সাহেবের যে বক্তব্য, আমি সেটি সমালোচনা করেছি। এখন রাষ্ট্রপতি ইস্যু নিয়ে আসলে কত সময় বলবো, যা বলার বলে ফেলিয়েছি। মানে একই কথা বারবার বললে তো দর্শক বলবে যে বারবার একই কথা। তারপরে তো যে কারণে আসলে এই রাষ্ট্রপতি তো পদত্যাগ করে যদি চুপচাপ থাকতো তাহলে এক ধরনের বিষয় ছিল, উনি পদত্যাগ করার পর তো অনেক বেশি কথা বলে ফেলছেন এবং না, অনেক এটা বেশি কথা আসলে বলছেন, যেটা ভাইরাল হয়ে যাচ্ছে। উনি 51 ধারা পড়তে বলছেন, উনি সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টি নিয়ে বলছেন, রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে বলছেন। এই ইস্যুতে আপনার বক্তব্য কি? না, এটা আসলে খুবই জঘন্য। তিনি পদত্যাগ করেছেন ভালো, এবং তিনি কেন পদত্যাগ করেছেন সেটিও তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এই মুহূর্তে তার কথা বলা ঠিক না, এরকম হয়ে যাওয়া উচিত, এটাই উচিত ছিল। কিন্তু তিনি এক সময় রাজনীতি করেছেন তো টকেটিভ, মানে বেশি কথা বলেন, বাসাল। আর রাষ্ট্রপতি হিসাবে অনেকদিন কথা বলতে পারেন না, আসলে ওইটা এমন একটা পদ যে অনেক বেশি কথা বলা যায় না। জি, এখন তিনি মানে কথা না বলে আসলে থাকতে পারছেন না, বা মিডিয়াতে হয়তো তিনি ভাইরাল হতে চাচ্ছেন। তো যাই হোক, এটি আসলে তার জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের সবাই তাকে চিনে। আমি তার প্রতি একটি পরামর্শ দেব, যদিও তিনি বিভিন্ন প্রোগ্রামে বেশ আমাকে পছন্দ করেন বলে আমার কাছে মনে হয়েছে, মানে এনিহাও কি কারণে আই ডোন্ট নো। তবে বিষয়টা হলো, আমি তাকে পরামর্শ দিব যে আপনি চুপ থাকেন। চুপ থাকলে আপনার জন্য চুপ হয়ে যায় নাকি? না, 1 মিনিটে শেষ করি। আপনি চুপ থাকলে আপনার জন্য মঙ্গল। আপনি অতীতে অপরাধ করেছেন, এটা সত্য। আপনার সেই অপরাধ ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমা করে দিয়ে আপনাকে আবার মেনে নিয়েছিল, আপনার হাতে শপথ করেছিল, তার মানে আপনাকে দায় মুক্তি দিয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং এখন যদি আপনি নানান বিষয়ে মন্তব্য করেন, আপনাকে কেন গ্রেপ্তার করা যাবে না, কেন আপনার নামে মামলা হবে না, সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতেই থাকেন, তাহলে কিন্তু কথা চলতেই থাকবে। বিরোধী দল কিন্তু রাজনীতি করতেই থাকবে। আপনার উচিত হবে এখন চুপ থাকা। আপনি চুপ থাকেন, তাহলে আমার কাছে মনে হয় যে তারা যে আপনাকে মাফ করে দিয়েছিল, নতুনভাবে আর রাজনীতি করতে পারবে না। দেখেন, এই যে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, এই পদত্যাগ ইস্যুর মধ্য দিয়ে কিন্তু জামাতের যে একটা জঘন্য অপরাধ জাতির সামনে হাজির হয়েছিল, সেটা কিন্তু নাই হয়ে গেছে। জামাতের একজন এমপি, যেখানে তার পদত্যাগ করার কথা ছিল, সেখানে রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে ওই পদত্যাগের ইস্যুটা এখন অভিযোগের দল যাকে বহিষ্কার, সেটাই বলছি। জামাতের ওই ইস্যুটা কিন্তু ভুলে গেলে হবে না। এখন আবার ওই জিনিসটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত জামাতের এমপি গাজী নজরুল ইসলাম পদত্যাগ করছে, আমি মনে করি যে আমাদের সোচ্চার থাকা উচিত। এবং এনসিপির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি এর আগেও বলেছি, আজকেও বলি, যে হাসনাত আবদুল্লাহ যেহেতু সংসদে দাঁড়িয়ে বলেছিল, মাননীয় স্পিকার, এই সংসদে অনেক ঋণ খেলাপি আছে যাদের সাথে সংসদ শেয়ার করতে আমাদের লজ্জা হয়, যদিও সংসদে কোনো ঋণ খেলাপি নাই, তিনি মিথ্যাচার করেছিলেন। তারপরে বলবো, আমি আগামী সংসদে শুনতে চাই হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, আজকের এই সংসদে জামাতের একজন লম্পট এমপি, যিনি কথিত মুক্তিযোদ্ধা, যিনি অতীতে জাসদ ছাত্রলীগের রাজনীতি করেছেন, ওই লম্পট নারী লোভী এমপির সাথে সংসদ শেয়ার করতে আমার লজ্জা হচ্ছে। এবং সেই বক্তব্য শোনার পরে নাহিদ ইসলাম এইভাবে
টেবিল চাপড়াবে, আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় থাকলাম। এম আব্দুল্লাহ, ইস্যু কিন্তু দুটি। একটা হচ্ছে রাষ্ট্রপতি মানে চুপ্পু তুমি চুপ হয়ে যাও, বা চুপ্পু আপনি চুপ হয়ে যাও, এটা একটি। আর একটি হচ্ছে লম্পট এমপি। আমি বুঝতে পারলাম না, রাশেদ খান প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী, বিশেষ সহকারী, কিন্তু জামাতের এত বড় ক্যাম্পেইনের দায়িত্ব নিয়েছেন। আজকে টকশোর মধ্যে মনে হয় শতবার অলরেডি জামাতের নাম নিয়েছেন, যেভাবে হোক। তো এই ক্যাম্পেইনটা ভালোই পাচ্ছে জামাত। জামাত তো তাকে তার বহিষ্কারই শুধু করে নাই, তাকে অপসারণের জন্য অলরেডি স্পিকারকেও দিয়েছে, নির্বাচন কমিশনকেও দিয়েছে। এবং এটা প্রক্রিয়া, এটা লোক দেখানো, এটাই প্রক্রিয়া, এটা আইন, এটাই বলে। আমরা তো অতীতের ইনস্ট্যান্ট গুলো তো আমাদের সামনে আছে, অতীতে কিভাবে, এটাই আইন, যে কাউকে যদি বহিষ্কার করা হয় তাকে এ ব্যাপারে স্পিকারকে চিঠি দিবে নির্বাচন কমিশন। তারা প্রথমে একটা ভুল করেছিল যে শুধু নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল, তখন ধরিয়ে দেওয়া হয়েছে যে শুধু নির্বাচন কমিশনকে দিলে হবে না, কারণ এটা স্পিকারকে দিলে স্পিকার প্রসিড করে এটা নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। সেই অনুযায়ী তারা পরবর্তীতে এটা কারেকশন করে স্পিকারকেও দিয়েছে। এখন জামাত তাদেরকে, আমি যতটা জানি একজন সংবাদকর্মী হিসেবে, অন্য কিছু না, আমি যেটা জানি তারা চায় অবিলম্বে এই আসনটি শূন্য হোক, এবং তারা সেখানে অলরেডি তারা বিকল্প প্রার্থী ভবিষ্যতে তাদের এবং এই এমপি তাদেরকে যে পরিমাণ ড্যামেজ করেছে তাকে এখন রক্ষার কোনো দায়িত্ব জামাতের আছে। এটা যদি কেউ ভাবে তাহলে রাজনৈতিকভাবে এটা ভুলের মধ্যে আছেন। এর নিঃসন্দেহে এই যে জামাতের এই এমপি, আমি মনে করি যে তিনি যে কাণ্ড করেছেন, এটা আমি তার যে বহিষ্কার এবং তার যে বর্তমান যে দুরবস্থা, এটার পেছনে আমার ক্ষুদ্র অবদান আছে। আমি এটা আজকে এখানে লাইভে বলতে চাই যে তার যে কাজীর সাথে কথা বলে আমার দেশের রিপোর্টটি, তার যে ভুয়া কাবিননামা, এটা প্রমাণ করার জন্য এই দায়িত্বটা আমার উপর যেভাবে হোক পড়তেছিল। যদিও আমি আমার সহকর্মীকে গাজীকে, শাহনওয়াজকে দিয়ে করিয়েছি, কিন্তু এই কাজীর সাথে তার, আমাদের দায়িত্ব ছিল যে সে যে একটা কাবিননামা ভার্চুয়াল জগতে প্লেস করেছে, যে তার বিয়ে, সে বিয়ে করেছে, তার বিয়ে করাবো দ্বিতীয় স্ত্রী। এটাই আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে এটা সত্য না মিথ্যা, কখন এই কাবিননামাটা হয়েছে এটা বের করা। এবং সেটা আমি নির্দেশ দিয়ে কাজীর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেছি অনেক কষ্টে। সেই সাতক্ষীরার শ্যামনগরে সেই কাজী প্রথমে কাবিননামাটা পাওয়ার কারণে সুবিধা হয়েছে, সেখানে কোন এলাকার কাজী, কোন ইউনিয়নের, সেটা খুঁজে পাওয়ার পরে সেখানে বের করে আমাদের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করলাম, তার মাধ্যমে নাম্বার পাই নাই। তারপরে বিকল্প একজনের মাধ্যমে নাম্বার জোগাড় করে তার সাথে কথা বলে রাতেই আমরা ব্রেক করেছি, আমার দেশই ব্রেক করেছে যে এই কাবিননামাটি বানোয়াট তৈরি করেছে। এবং সে 17 তারিখের কথা বলেছে, কাবিননামাটি আসলে এই ভাইরাল হওয়ার পরে, তার ভিডিও ভাইরাল হওয়ার পরে তৈরি করা। এটা রাতের বেলা নির্দেশ দিয়েছে তৈরি করার জন্য, সকালবেলা সেটার মধ্যে সই করেছে, তাও মেয়ের সইটাও জাল ছিল, মেয়ের যে সইটা তৈরি করেছিল সেটাও জাল ছিল। সুতরাং সবকিছু ভাই বলছিলেন যে রাশেদ খান কেন ক্যাম্পেইন করছে, প্রাসঙ্গিক এত বড় ক্ষতি করেছে। হ্যাঁ, অপ্রাসঙ্গিক ভাবে জামাতের ক্যাম্পেইনে আমরা তো প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করছি, আপনি এ পর্যন্ত শতবার জামাত নিয়ে উত্থাপন করছেন। যাই হোক, সেটা আমি এমনি বললাম। তো বিষয়টা হলো যে জামাতের আমির গতকাল বলেছেন বক্তব্যে, তার বক্তব্য শুনছিলাম, তিনি এর আগেও একই কথা বলেছেন যে আমরা ফেরেশতা না, আমাদের ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি হতে পারে, এগুলা দরিয়ে দেওয়ার জন্য। এটা তো আপনি ধন্যবাদ দিবেন যে এই প্রথম কোনো এ ধরনের নৈতিক স্খলনের দায়ে একজন এমপি, এবং যিনি তাদের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতা, তাকে তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার মধ্যে তারা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এটা যেমন তাদেরকে অবশ্যই একজন রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বিষয় কিন্তু বলতেই হবে, প্রথম দিকে কিন্তু এআইর সেটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করলাম, সেটাই তো আমরা চ্যালেঞ্জ করলাম যে এআই দিয়ে। এবং তারপরে আমরা কিন্তু সাংবাদিকরা কিন্তু এই ব্যাপারে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে, এবং যার ফলে তাদের তদন্তের জন্য আর বেশি সময় নিতে হয় নাই। আমাদের তদন্তের তাদেরকে আস্থায় নিয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করা তাদের জন্য সহজ হয়েছে। তো এটা কোনো রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না। আমি মনে করি যেটা রাশেদ খানও বলছিলেন, তখন শুরুর দিকে বলছিলেন যে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলই, আমরা তো এর আগে অনেকগুলো ঘটনা আমরা সাক্ষী, অনেকগুলো ভিডিও এখনো ভার্চুয়াল জগতে বের হচ্ছে। তাহলে তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়ার বিষয়টা, এবং এই লেভেলের এমপি লেভেলের একজন নির্বাচিত এমপি, তাদের একজন এমপি কিন্তু কমে গেল, এটা তার এমপিশিপ আলটিমেটলি কোনো না কোনোভাবে সেটা যাওয়ার বন্দোবস্ত হবে। যদিও এখন সাংবিধানিক নানান ধারা দেখিয়ে বলা হচ্ছে যে বহিষ্কার করলে যায় না। আলোচনায় ফিরি রাষ্ট্রপতি নিয়ে, সেটা হচ্ছে কথনটা এখন
বিদায়ী এখন রাষ্ট্রপতির তার কথন। চুপ্পু সাহেব আর সবচাইতে ভুল করছেন কি, উনি এমনি একটা গুণ ওনার আছে, সেটা হচ্ছে উনি সাংবাদিক বান্ধব হিসেবে উনি সুপরিচিত, সাংবাদিকদের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। এই সুযোগে তার ঘনিষ্ঠ কিছু সাংবাদিক আবার বিত্ত বৈভবও করতে পেরেছেন। তিনি যখন দুদকে ছিলেন তার ঘনিষ্ঠ বেশ কিছু সাংবাদিক আমি জানি, যারা তার মাধ্যমে কিছু তদবির করে অনেককে দুদক থেকে মুক্ত করে দিয়ে অনেক অর্থ বিত্ত বৈভব গড়েছেন আওয়ামী লীগ গড়ানোর অনেক সাংবাদিক। তো এইটা, এই যে সাংবাদিক বান্ধব একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি সেখান থেকেও সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখতেন। কিন্তু এখন তিনি এই পদত্যাগের পরে তিনি যে আস্ফালন শুরু করেছেন, সবচেয়ে আমার কাছে আমার কানে খুব খারাপভাবে বেজেছে। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে গণ অভ্যুত্থানের নেতারা তো আপনার বিচার দাবি করছে, তিনি বলতেন দূর, ওরা তো এই মানে এমন তাচ্ছিল্যের স্বরে তিনি বলেছেন তাদেরকে, গণ অভ্যুত্থানের নেতাদের, যে তারা তো এটা করবে, এরকম একটা তাচ্ছিল্যের তার ভাষায় যদি আপনি শুনেন, ভার্চুয়াল জগতে আছে সেটা। তো এই যে তার তাচ্ছিল্য ভরা কণ্ঠ এবং এত এত অপকর্মের হোতা, তিনি যদি চুপ, আপনারা যেমনটি বলছিলেন, চুপ থাকলে কিছুদিন শান্তিতে থাকতে পারতেন। তিনি যে অসুস্থতার কথা বলছেন, তিনি মাঝে মধ্যে নাকি চেতনা হারিয়ে ফেলেন। এই যে তাচ্ছিল্য ভরা কথাবার্তা বলছেন, তখন কি চেতনায় থেকে বলছেন নাকি অবচেতন অবস্থায় বলছেন, এগুলো নিয়ে প্রশ্ন করারও সুযোগ আছে। তো চেতনা হারাবেন, এটা সময় বুঝে হারায়েন আর কি, আমি ওনাকে অনুরোধ করব। যখন তখন হারাইয়া এভাবে গণ অভ্যুত্থানের নেতাদেরকে, যদি যাদের মাধ্যমে আমরা এই মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, আজকে সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলার মতো পরিবেশ তৈরি হয়েছে, যা খুশি তাই লেখা যাচ্ছে সংবাদপত্রে, এই যে মুক্ত সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম, আপনারা তো 11 বছর আমাদেরকে বেকারি করে রেখেছিল শেখ হাসিনা সংবাদ পত্রিকাটি বন্ধ করে দিয়ে। তো সেই জায়গায় আমরা কর্মস্থলে ফিরেছি। তো এইসব ঋণ তো আমাদের গণ অভ্যুত্থানের কাছে আছে। এই গণ অভ্যুত্থানকে যারা হেয় করতে চাইবেন, তাদেরকে কিন্তু আমরা কেন, এই দেশের কোনো দেশপ্রেমিক মানুষ, কোনো গণতন্ত্রমনা মানুষ এই দেশে কেউ, যারা নির্বাচন ব্যবস্থাকে তিনি যখন শেখ হাসিনা একের পর এক ধ্বংস করে দিয়েছেন, রাতের ভোট যখন করেছেন, তখন কি আপনি প্রতিবাদ করেছিলেন? আপনার কোথায় এত নীতি নৈতিকতার আপনি আমাদেরকে এইসব বয়ান শোনান? আপনি যে এই গুম, একের পর এক গুম হচ্ছিল বিরোধী দলীয় নেতা করে, আপনি কি আয়নাগরের বিরুদ্ধে কোনোদিন আপনি আপনার এই রাষ্ট্রপতির আসন থেকে কোনোদিন বলেছেন যে আয়নাগরের এই নির্যাতন বন্ধ করো? এ ধরনের কোনো নির্দেশ আপনি দিয়েছিলেন? তো সেটা দেন নাই, কারণ সেটা দেয়া আপনার উচিত ছিল, কারণ আপনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। এই আয়নাগরের দায়ও আপনি এড়াতে পারেন না, কারণ সেই সশস্ত্র বাহিনীরই কোনো একটি জায়গায়, সেখানে তাদের ক্যান্টনমেন্টের ভিতরেই আয়নাগর ছিল। তো সুতরাং আপনি বেশি বাড়াবাড়ি না করাই ভালো। তাহলে আপনার যা আমলনামা আছে এগুলো তো অলরেডি প্রকাশ হতে শুরু করেছে। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা সংস্থা, আর্থিক গোয়েন্দা সংস্থা আছে BFIU, তারা তদন্ত করেছে ইসলামী ব্যাংকের দখল নিয়ে। সেই তদন্তে উঠে এসছে যে চুপ্পু সাহেব একটি ভুয়া কোম্পানি গঠন করে সেই কোম্পানির নামে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো কিনেছেন এবং এসালমের নামে ট্রান্সফার করেছেন, আবার নিজের নামেও সেখানে 2.5% শেয়ার তিনি ট্রান্সফার করেছেন, এবং আবার এই শেয়ার ট্রান্সফারের জন্য যে টাকাটি জমা দিয়েছেন শেয়ার মানি, সেটা আবার লুট করেছেন এসালমের দখল করা আরেকটা ব্যাংক, যে ওই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ওখান থেকে লুট করে এনে ইসলামী ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছেন, আবার সেটাতে নিজের নামেও কিছু নিয়েছেন, আবার এসালমের ছেলে এবং তাদের নামে নিয়েছেন। এগুলো তো গোয়েন্দা 90 পৃষ্ঠার গোয়েন্দা প্রতিবেদন আমাদের হাতে, BFI এর গোয়েন্দা প্রতিবেদন আমাদের হাতে এসছে, আজকে সন্ধ্যায় এসছে। আমরা সেখানে পড়ে দেখলাম যে তার যে ইনভলভমেন্ট ইসলামী ব্যাংক দখলে এবং ইসলামী ব্যাংক লুটপাটে, সেটা কিন্তু অলরেডি গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসছে। এখন রাষ্ট্রপতি পদে থাকার কারণে তিনি এতদিন এই জায়গাটাতে এতদিন সুরক্ষা পেয়েছেন, কারণ রাষ্ট্রপতি পদে আছেন। যেহেতু এখন উনি রাষ্ট্রপতি নাই, উনি একজন সাধারণ নাগরিক, সুতরাং তার এই সব এই প্রতিবেদনগুলোর আলোকে এখন দুদক তদন্ত করবে। দুদকের তদন্তে এই যে গোয়েন্দা প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গৃহীত হবে, এবং ওই গোয়েন্দা প্রতিবেদনের আলোকে মানে তখনকার সময়ের ইসলামী ব্যাংকের তখনকার সময়ের যত পরিচালক আছে তাদের বিদেশ গমনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া আছে হাইকোর্টে। অসংখ্য ধন্যবাদ। সুতরাং তিনি এত সহসা পার পেয়ে যাবেন, এটা যদি ভাবেন হম্বিতম্বি করে এগুলা করে এইসব আওয়াজ দিয়ে উনি পার পেতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ, চলাই ভালো হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ। তবে উনি এখনো এই মুহূর্তে বঙ্গভবনে অবস্থান করছেন, কালকে সম্ভবত বঙ্গভবন ছাড়বেন এবং গুলশানের বাসায় উঠবেন। আমাদের এই আলোচনা চলবে, একটা শেষ বিরতিতে যাব, ফিরে এসে আবার দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসে নিচ্ছি শেষ বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন।
শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতির পদত্যাগ অতঃপর নিয়ে, এবং যথারীতি দুজন বক্তা, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক এম আব্দুল্লাহ, আর রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আমাদের সঙ্গে। আবার ফিরব রাশেদ খান, আপনাকেই আলোচনায় শুরু করি। ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রয়াসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতির উপর। এই বিষয়ে তো আমাদের দায়িত্বশীল প্রতিমন্ত্রী আমাদের শ্যামা ওবায়দ আপাতত ইতিমধ্যে বলেছে, তাই না? তিনি বলেছেন যে তাদের কাছে এই তথ্য এখনো পর্যন্ত নাই। তবে ডেইলি স্টার পত্রিকায় যে সংবাদ পরিবেশন হয়েছে আমিও দেখেছি। আমাদের আলোচক যে বিষয়টি স্পষ্ট করলেন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে, তিনি সাংবাদিক হিসেবে বলতে পারেন, তবে আমি এখনো পর্যন্ত এই তথ্য আমি স্পষ্ট পাইনি। না পেয়ে তো আসলে আমি কথা বলতে পারি না। এখন আমাদের সাংবাদিক ভাইদের উচিত হবে এই বিষয়গুলো আরও বেশি স্পষ্ট করা, বিশেষ করে ডেইলি স্টার যেহেতু সবার আগে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। ডেইলি স্টার ছিল তারপরে আমার দেশ, আচ্ছা প্রথম আমার দেশে লিড হয়েছিল, তারপরে আচ্ছা। তো এখন এই বিষয়গুলো আরও বেশি স্পষ্ট হলে ভালো হয়, অন্যথায় আমরা ধোঁয়াশার মধ্যে মোটামুটি আছি। আচ্ছা, আমি এই বিষয়ে আর খুব বেশি বলতে চাচ্ছি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কথা বলার আছে। দেখেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করা হচ্ছে, এবং এই রাজনৈতিক সংস্কৃতি যে আসলে আপনার দূষিত করা হচ্ছে, এর পিছনে অন্যতম ভূমিকা রাখছে এনসিপি এবং জামাত। দেখেন, জামাত ইসলাম এনসিপির কয়েকজন নেতৃবৃন্দকে আমার কাছে মনে হয় যে প্যাট্রোনাইজ করছে, প্রতিনিয়ত তাদেরকে দিয়ে বিএনপির বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনিও অবাক হয়েছেন যে বিএনপি সংগ্রামী মহাসচিব, তার সংগ্রাম আছে, ত্যাগ আছে, তার মতন মানুষকে নিয়ে সম্ভবত গত পরশুদিন এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু যে ভাষায় কথা বলেছে যে আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি নাকি মন্ত্রী হওয়ারই যোগ্য না, তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন। মানে এই কথা কি আব্দুল্লাহ ভাই কিভাবে দেখেন? খুব গর্হিত বক্তব্য, মানে কিভাবে দেখছেন? আপনি তো একজন সাংবাদিক, মানে দেখেন মির্জা ফখরুলের মতো একজন সজ্জন রাজনীতিবিদ খুবই পছন্দ করি, উনি আমাকে খুব স্নেহ করেন। আমরা দেখেছি যে আপনারা সজ্জন রাজনীতিবিদ করেছেন, তার ব্যাপারে এ ধরনের কথা বললে এটা নিশ্চয়ই এখন মানে এই বিষয়ে আমাদের মহাসচিব তিনি আসলে কি বলবেন? তার জায়গা থেকে এরকম একজন ছেলের বিষয়ে কি মন্তব্য, প্রতিক্রিয়া জানানো যায়? যে কারণে আমাদের মাঝে মধ্যে বলতে হয়। আব্দুল্লাহ ভাই বলছিলেন যে রাশেদ খান তো মানে রাষ্ট্রপতির ইস্যুতে আলোচনা হচ্ছে, তো নানান বিষয়ে বক্তব্য রাখলো জামাত এনসিপিকে নিয়ে। দেখেন, বক্তব্য আসলে মিডিয়ার মাধ্যমেই তো রাখতে হয়, তাই না? যে কারণে এই প্রসঙ্গ আনা। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, কখনো অর্থমন্ত্রীকে নিয়ে, অর্থমন্ত্রীর বিষয়ে সে মন্তব্য করেছে, সে অশিক্ষিত। মানে কি সব কথাবার্তা! স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করে, আবার আমাকে নিয়েও মন্তব্য করেছে। আমি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর মানে রাজনৈতিক সহকারী হয়েছি জুতা নাকি টানার জন্য। মানে কি সব কথাবার্তা! এগুলো কি কোনো রাজনৈতিক সভ্যতা? মানে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে তারা যেভাবে আসলে রাজনৈতিক বাতাসকে যেভাবে দূষিত করছে, আমার কাছে মনে হয় যে এগুলো যদি না থামানো যায় তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা সবাই মোটামুটি ক্ষতির মুখে। আমার মনে হয় যে এম আব্দুল্লাহ সিনিয়র সাংবাদিক, তার কাছ থেকে একটু শুনে আসি। শেষ লাইন হলো যে জামাতের দায়িত্ব এনসিপির এই সকল বেপরোয়া নেতৃবৃন্দকে শেখানো, অন্যথায় পরবর্তীতে আমাদের মহাসচিবকে নিয়ে যে ধরনের মন্তব্য করছে, আমাদের অন্যান্য মন্ত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য করছে, যারা সংক্ষুব্ধ জনগণ, যারা ভোট দিয়েছে, তারা যদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে, মানে প্রত্যেক ক্রিয়ার তো একটা প্রতিক্রিয়া থাকে, তখন আপনি কি বলবেন, কি করবেন, তাই না? সুতরাং জামাতকে দায় নিতে হবে। পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, জামাতকে আমি বলবো, আপনারা যেহেতু তাদের নেতা হয়েছেন, তাদের মাতুব্বর হয়েছেন, তাদের দায়িত্ব নিয়েছেন, নির্বাচনী খরচ দিয়েছেন, তাদেরকে দিয়ে এখন আর বলিয়েন না, দায়টা কিন্তু আপনাদের নিতে হবে। অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ। এই রাজনৈতিক সংস্কৃতি দূষিত করবার অপপ্রয়াস, এটি এখন দূষিত আগে আসলে কে কতটুকু করছে এগুলো মাপজোপ করার ব্যারোমিটার আমাদের কাছে নাই। তো আমরা তো সংবাদকর্মী, এমনি কিন্তু লোকজনের মধ্যে চাউর আছে যে অনেকটা নাসিরউদ্দিন পাটোয়ারি আর আমাদের রাশেদ খানরা দুইজনেরই কৌশল একই রকম, আলোচনায় থাকার জন্য এ ধরনের বক্তব্য রাখতে হয়। এই জন্য নাসির পাটোয়ারি যেরকম আলোচনায় থাকার জন্য এক ধরনের করেন, আর রাশেদ খানও আলোচনায় থাকার জন্য হয়তো রাশেদ খান নতুন নগদে প্রাপ্তি করছে, হয়তো পাটোয়ারির হয়তো দেরিতে প্রাপ্তি ঘটবে, এই পার্থক্য হয়তো এটা। তো সেই আলোচনায় পাটোয়ারির মতো কোন নেতাকে এইভাবে কটাক্ষ করেছি? আপনি কার সাথে কাকে বলছেন ভাই? না, আমি সেই অর্থে বলছি না, সেই অর্থে বলছি না। মানে আলোচনার বক্তব্য নিয়ে অনেকে এইভাবে বলে আর কি। তো বিষয়টা হচ্ছে যে দেখেন,
এই যদি নাসিরউদ্দিন পাটোয়ারির জোটে থাকার কারণে এই দায় যদি জামাতকে নিতে হয়, তাহলে রাশেদ খানরা তো দীর্ঘদিন বিএনপি জোটে ছিলেন। আদর্শিকভাবে বিএনপির সাথে আমারও আদর্শগতভাবে আমি বিএনপিকে গ্রহণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার ঋণের কথা আমি বলি যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি মনে করি যে তিনি যদি ক্ষমতার পাদপীঠে না আসতেন, তিনি যদি এই গণমাধ্যমকে অবারিত না করতেন, তাহলে আমি কোনোদিন সাংবাদিক হতে পারতাম না, এই টেবিলে এসে আলোচনা করতে পারতাম না, সেই যোগ্যতা অর্জন করতে পারতাম না। কারণ ওই 4টি সংবাদপত্রই শেখ মুজিবের থাকতো, সেটাতে কতজনই বা সেখানে সাংবাদিকতা করতে পারতো। এবং বেগম তার ধারাবাহিকতা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বিকশিত করেছেন, তার সুযোগ আমরা পেয়েছি। আমরা সেই সুযোগেই আমরা কিন্তু সাংবাদিকতার আজকের জায়গায়, সেই বিকাশমান সাংবাদিকতায় আমরা আজকের জায়গায় এসেছি। এখন এই যে জোটের প্রধান হলেই তাদের যদি সব দায় হয়, রাশেদ খানরাও এক সময় জোটের অংশীদার হিসেবে, সেই গণ অধিকার পরিষদ হিসেবে অনেক কথা বলেছেন। আমি তার সাথে অনেক টক শোতে এর আগে অনেক বক্তব্য শুনেছি। আজকে যে বক্তব্যগুলো দেখছেন তখনকার বক্তব্য আরেক রকম ছিল। মানে আরেক রকম বলতে বিএনপির পক্ষে ছিল না, কিন্তু সেটা ফেসিবাদের বিরুদ্ধে ছিল। প্রসঙ্গত অনেক বিষয় আমরা আলোচনা করেছি। তো এখানে জোটের অধীনস্থ আন্দোলনের যে ঐক্যটা থাকে, নির্বাচনের যে ঐক্যটা থাকে, সবার দায় সমানভাবে সবাই নেয় না। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বিশেষ ক্যারেক্টার, রাশেদ খান এক ধরনের বিশেষ ক্যারেক্টার, আরেকজন হাদি আরেকজনের বিশেষ ক্যারেক্টার ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ক্যারেক্টার গুলো, আমি যদি এই যে বিএনপির যে মেজর আখতারুজ্জামান, এটা এক ধরনের বিশেষ ক্যারেক্টার, আমরা সেই দেখে আসছি সেই যুগ ধরে বিএনপিতে ছিলেন, তখনকার ক্যারেক্টার, এখন জামাতের আছেন। সেই এই ধরনের বিশেষ ক্যারেক্টার গুলো সবসময় বাংলাদেশের রাজনীতিতে ছিল এবং তাদের এক ধরনের এর মধ্য দিয়ে তাদের নানান অর্জন থাকে, বিসর্জন থাকে, চ্যালেঞ্জ থাকে, রাজনীতিতে টিকে থাকার চ্যালেঞ্জ থাকে, রাজনীতিতে অর্জনের পাওয়া না পাওয়ার অনেক কিছুর বিষয়াদি থাকে। তো সেই দিকে এখানে আজকের আলোচ্য বিষয় না। আমরা মনে করি যে আমাদের বর্তমান যে নতুন বাংলাদেশের রাজনীতি, এই বাংলাদেশের রাজনীতিতে বিশেষ কোনো এনসিপি নিয়েও, তিনি এনসিবিরও এখানে একজন আসলেও হয়তো এনসিবির পক্ষে এত কথা বলতেন না। এনসিবিতে এখানে যদি এনসিবির কাউকে আনতেন, এত এনসিবির নাম উচ্চারিত হইতো না। তো সুতরাং এনসিবি সবকিছু এনসিবি। আমি ওনাকে স্মরণ করিয়ে দিই, উনি বলছিলেন যে জামাতের সরকার, যে অন্তর্বর্তী সরকার ছিল জামাতের সরকার, কোন মাপকাঠিতে বলছেন আমি জানি না। কারণ ওই সরকারটি এখনো পর্যন্ত জামাত মনে করে, জামাত বিশ্বাস করে, জামাত বক্তব্য দেয় যে তাদের ক্ষমতায় যাইতে দেয় নাই এই ইউনূস সরকার, গালাগালি করে, প্রায় এখনো বক্তব্য রাখে। এবং আমি শেষ করে দিচ্ছি, তারপরে এখনো জামাত কিন্তু তাই মনে করে যে নির্বাচনে ম্যানিপুলেশন হয়েছে। যদিও আমি মনে করি এই যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, শ্রেষ্ঠ ইলেকশন এটা। এরকম ইলেকশন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। ডক্টর ইউনূস যে ইলেকশন করে দিয়ে গেছেন, এটা ভবিষ্যতে কেউ করে দিতে পারবে, আমি অন্তত বিশ্বাস করতে চাই। ডক্টর ইউনূসের নানামুখী সমালোচনা থাকতে পারে। সুতরাং যে ডক্টর ইউনূসের সরকার কিভাবে জামাতের সরকার হয়ে, সেখানে চয়েস ছিল, বিএনপিরও চয়েস ছিল। কারা বিএনপি কাদের নাম দিয়েছে সংবাদকর্মী হিসেবে আমরা জানি, জামাত কাদের নাম দিয়েছে সেটাও জানি। তো এগুলা সেখানে এটা একটা মিশ্র, একটা টালমাটাল পরিস্থিতিতে একটা মিশ্র পরিস্থিতি ছিল। সেখানে গণ অভ্যুত্থানের নেতারা নাম দিয়েছেন, তারা নিজেরা সেখানে সরকারে যুক্ত না হলে তাদেরকে এত সমালোচনার মুখে, এবং তাহলে আমি মনে করি যদি যুক্ত না হতেন তাহলে হয়তোবা বাংলাদেশের রাজনীতির সিনারিওতে, সংস্কারের সিনারিওতে আরো বেটার কিছু আমরা দেখতে পারতাম। যেহেতু সরকারে গিয়েছেন, তাদের সেভাবে বার্গেনিং পাওয়ারটা তাদের কমে গিয়েছিল এবং সেই সরকারেও নানান ধরনের সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলো দেখেছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রাশেদ খান কি বলবেন? আমার মনে হয় যে আব্দুল্লাহ ভাই যে কথা বলছিলেন, যেখানে জামাত এবং এনসিপির প্রতিনিধি থাকলে ভালো হতো, আমি তো দেখলাম যে তিনি ভালোই তাদের প্রতিনিধিত্ব করছেন। এবং আমি কোথায় কোথায় ভুল বলেছি সেগুলো কিন্তু তিনি ভালো করে নোট করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। মনের মধ্যে নোট করেছেন ভাই, আপনি সাংবাদিক, আপনার হৃদয়ের মধ্যেই তো নোট হয়ে যায়। আপনি মেধাবী বলেছি, কোন কথাটা অসত্য বলেছি সেটা বলেন, শেষ করি দেন, আমি মেনে নেব। শেষ করি একদম। আজকে টকশো যে একতরফা হয়নি, এটা তো ভালো, এটা তো গণতন্ত্র। যে যখন আমি মনে করেন যে স্বাভাবিকভাবে আমি সরকারি দলের লোক, তাই না, আমি সরকারি দলের পক্ষেই তো বলবো, এবং নিশ্চয়ই সরকারকে প্রটেক্ট করা আমার দায়িত্ব। যারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মিথ্যাচার করছে, গুজব রটাচ্ছে, গালিগালাজ করছে, তাদের বিষয়ে কাউন্টার দেওয়া তো আমার দায়িত্ব, তাই না? এটা তো আমার মানে নৈতিক দায়িত্ব বলতে পারেন। সুতরাং আমি বলবোই, দেখেন এই যে আমাদের কর্নেল অলি সাহেব, তাকে নিয়ে আমাকে কেন সমালোচনা করতে হবে? এই বয়সে তিনি সবার কাছে
শ্রদ্ধেয় পাত্র থাকবেন, গ্রহণযোগ্য থাকবেন। এবং সেরকমই তো ছিলেন। আমরা বিএনপির মহাসচিবকে দেখেছি তার বাসায় গিয়ে তার সঙ্গে মিটিং করতে, অথচ অন্য সকল পার্টি বিএনপি অফিসে গিয়ে শরিকদার। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, আমি কয় মিনিট পাবো? হ্যাঁ, আপনি বলেন না। আচ্ছা, আমার কথা হলো যে কর্নেল অলি সাহেব অনেক বড় একটি বিষয় না, আমি কিন্তু বিষয় বলেছি, নাম বলি নাই। কর্নেল অলি সাহেবের একটা মানে বাংলাদেশের ইতিহাসে তার অনেক ভূমিকা আছে। আচ্ছা, তিনি কি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের থেকে ছোট নেতা বাংলাদেশের বাস্তবতায়? আব্দুল্লাহ ভাই, বাংলাদেশের বাস্তবতায় ছোট, এই জন্য তাই? দলের সাইজ যত আচ্ছা। বড়, আপনি যদি মনে করেন যে তারেক রহমানের সাথে যারা বিভিন্ন সময়ে যারা এই দলে ছিলেন বা বিএনপির মধ্যেই যারা সিনিয়র নেতা আছেন, তাদের চাইতে যদি আপনি কোন মাপকাঠিতে বলবেন যে তারেক রহমানের চাইতে ছোট কি বড়, তো আচ্ছা, সুতরাং তাহলে আমার বাংলাদেশের বাস্তবতা তাই। আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম তো তাহলে কর্নেল অলির থেকে মানে বড় নেতা, তাহলে নাহিদ ইসলামকে কেন কর্নেল অলি সাহেবের উপরে র্যাঙ্কিং করা হচ্ছে না? মানে আপনি যুক্তি দেখাচ্ছেন, কিন্তু এই যুক্তি তো খোলা যুক্তি। আচ্ছা, যাই হোক, না, একজন জুলাই যোদ্ধা আর একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো ঠিক আছে, হয়তো মুক্তিযোদ্ধাদের উপরে জামাত, কিন্তু কে জামাতের আমির? তিনি জামাতের আমির যে দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই দল এদেশের স্বাধীনতা চায়নি, এবং কর্নেল অলি সাহেবরা স্বাধীনতা চেয়েছেন। আজকে যদি করেছেন এক্স্যাক্টলি, আজকে যদি এটি হয় ক্ষমতার ভাগাভাগির রাজনীতি, আদর্শের রাজনীতি, তাহলে আপনি কোন মুখে আসলে বিএনপি সরকারের পতন ঘটাতে একটা চান? শব্দ বলেছিলেন, অর্জন আর বিসর্জন। না, এখন তো স্বাধীনতাকে আমার মনে হয় যে আমাদের কর্নেল অলি সাহেবরা বিসর্জন দিয়ে দিয়েছে জামাতের। আমরা একটু আবার আমার মনে হয় আবার অতীতের জোট টোটের কথাগুলো খেয়াল রাখেন। আচ্ছা, সেটাই বলবো। আমরা একটু আবার অতীতের জোট নিয়ে একটু 30 সেকেন্ডে বলি। অতীতে যে সময় জামাত ইসলাম আপনার বিএনপির সাথে জোট করেছে, ওই সময় জামাত ইসলাম মজলুম ছিল, তাই না? মজলুম ছিল, এটা আমি স্বীকার করি। কিন্তু বর্তমানে জামাত ইসলাম তারা বাংলাদেশের মানে ঘটনা চক্রে প্রধান বিরোধী দল হয়ে তারা এখন জালিমে পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি একটি দলকে দেখাইতে পারবেন না যে বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হওয়ার পরে তাদের কোনো এমপি এইভাবে কোনো অপরাধে সম্পৃক্ত হয়, তাদের ছাত্র সংগঠনের কোনো নেতা এইভাবে অপরাধে সম্পৃক্ত হয়। প্রতিদিন তাদের কোনো না কোনো নেতার বিরুদ্ধে গণমাধ্যমে এক একটা অপকর্মের সংবাদ আসতেছে। তার মানে কি, জামাত ইসলাম ক্ষমতায় না গিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে আজকে জালিমে পরিণত হয়েছে, মজলুম থেকে। এই জামাত ইসলাম যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় যায়, তাহলে এই জামাত ইসলাম আওয়ামী লীগের থেকে বড় জালিম হবে। সুতরাং আমি জনগণকে বলবো যে আপনারা দেখছেন না যে বিরোধী দলের থেকেই যারা স্বৈরাচার, যারা ফ্যাসিস্ট, যারা জালিম, তারা ক্ষমতায় গেলে এই বাংলাদেশের জনগণের স্বাধীনতাকে পুরোপুরি খর্ব করবে, এবং তাদের ভিতরে কিন্তু পাকিস্তান, সেই অখণ্ড পাকিস্তানের জন্যই কিন্তু জামাত ইসলাম এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। মাহমুদ আল ফয়সাল আমার কাছে কি চান, সব বক্তব্যের উত্তর দেওয়ার জন্য আগামীকালই একজন জামাত নেতাকে নিয়ে আসেন, কারণ আমি এখন যদি ন্যায্য দুই একটা কথা বলি, ওনার কাছে মনে হবে যে আমি জামাত হয়ে এখানে এসেছি। আমি একজন সংবাদকর্মী নিরেট, আমি কোনো দল, আমার কোনো দলীয় অ্যাফিলিয়েশন নাই, এটা আমি পরিষ্কার করতে চাই। প্রথম কথা হলো, আমি সারা জীবনে 41 বছর রানিং সাংবাদিকতার, আমি এই সময়ে একজন সংবাদকর্মী পরিচয়টাই আমার প্রধান পরিচয় হিসেবে আমি দেয়। হ্যাঁ, আদর্শিক মিল আছে, বিএনপির আদর্শের সাথে মিল আছে, এনটি আওয়ামী লীগ সকল দলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার, এবং বিভিন্ন পেশাগত কারণে এই সম্পর্কটা হয়েছে। আপনি মহাসচিবের কথা বললেন না, তাকে সম্মান করেন। হ্যাঁ, আপনি কিন্তু প্রতিবাদ করেন না, সেটা না, শব্দটা বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলে থাকলে সে অপরাধ করেছে, অপরাধ করেছে, শুনতে ভুল করেছেন, আপনি শুনতে ভুল করেছেন। আগে প্রতিবাদ করেন না, আপনি যখন বলেছেন আপনি সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। না, এই কথাটা আমি শুনলামই তো আপনার কাছে, এখন আমি শুনি নাই, এটা আসলে সেটা ভিন্ন বিষয়। আমরা একেবারে শেষ পর্যায়ে সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে কোনো কথা যদি থাকে আব্দুল্লাহ, আমার কথার উত্তর দিলে খুশি হব। না, উত্তর দেওয়ার এখানে কোনো বিষয় নাই। বলেন, আপনি সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আমরা একটু আলোচনা করি না? সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে যদি আলোচনা শুনতে চান, তাহলে সেটা তো এখানে উপযুক্ত ব্যক্তি উনি, কাকে বানাবেন উনি কোনো খোঁজখবর, যেহেতু প্রধানমন্ত্রী এটা সিদ্ধান্ত নেবেন, আর উনি হচ্ছেন প্রধানমন্ত্রী সহকারী, এই তথ্য তো উনি এখনই আমাদেরকে জানিয়ে দিলে আমরা খুশি হই। এখন থেকে গিয়ে আমরা শ্রদ্ধা জায়গা জানাই আসি যে আমি যেটা ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে দেখেন, গত 15টা বছর আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি। আমি তো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহাসচিব হিসেবে 16 বছর যাবৎ লড়াই সংগ্রামে ছিলাম। এই সময়টাতে খুব কাছে থেকে আমি যে মানুষটাকে পেয়েছি, এর মধ্যে একজন হচ্ছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কোনো দিন নাই যে বৈরী সময়ে তিনি আমাদের পাশে এসে দাঁড়ান নাই। সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, 60 জন সাংবাদিক খুন হয়েছে। হ্যাঁ, আমি মনে করি এইসব জায়গাগুলো ডক্টর মোশাররফ স্যারও সিনিয়র মানুষ, ডক্টর মঈন খান, আমি মনে করি একজন রাজনীতিককে এই
জায়গাটাতে দায়িত্ব অসংখ্য দেওয়া ধন্যবাদ। উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী শেষ কথা বলবেন। আচ্ছা, আমার শেষ কথা হলো যে প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন যিনি প্রকৃতপক্ষে আমাদের বর্তমান যিনি অস্থায়ী রাষ্ট্রপতি এবং আমাদের স্পিকার ছিলেন তার মতনই একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হবেন। দেখেন আমাদের মাননীয় স্পিকার বা অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ওই চেয়ারে বসার পরে তার যে নিরপেক্ষ আচরণ, জামাত ইসলাম